ক্লাস 10-এর স্টুডেন্টদের বলছি, আমরা আগের দিন তড়িৎচালক বল এবং তড়িৎ কোষ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা যেখান থেকে পড়া শুরু করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে যখন স্থির তড়িতাধান চলতে শুরু করবে, চলতে শুরু করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ দরকার। তাহলে সেই কারণটা কি না, বলছে একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রযুক্ত হলে, তার মানে বিভবের তফাৎ থাকতে হবে, তবেই তড়িৎ প্রবাহিত হবে। তাহলে বিভব পার্থক্য হলো কারণ আর তড়িৎ প্রবাহ হলো তার ফল। তাহলে একটি পরিবাহীর দুটি প্রান্তে, পরিবাহী এখানে একে দেখিয়েছে, পরিবাহী মানে যে কোনো তার যার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে। এরকম মোটা ধরনের হলুদ রঙের তার হতে হবে তার কোনো মানে নেই, এটা জাস্ট আঁকার পারপাস। তাহলে পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য প্রযুক্ত হলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। ধাতুর মধ্যে কারা যায়? মুক্ত ইলেকট্রনরা। তড়িৎ বিশ্লেষ্য মধ্যে আয়ন, সেটা ধনাত্মক বা ঋণাত্মক দু প্রকারই হতে পারে। গ্যাসের মধ্যে গ্যাসের যে তড়িৎ মোক্ষণ হয় সেখানে ইলেকট্রন এবং আয়নের প্রভাবের ফলে তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহীর মধ্যে ইলেকট্রনের যেদিকে প্রবাহ হয় তড়িৎ প্রবাহের অভিমুখ ধরে নেওয়া হয় তার বিপরীত দিকে। এই ছবিটা দেখো স্পষ্ট হয়ে যাবে। এখানে এই যে কন্ডাক্টরটা এঁকেছে তার এদিকটা পজিটিভ, তার মানে এদিকটা উচ্চ বিভব, এদিকটা নেগেটিভ মানে এদিকটা নিম্ন বিভব। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং ইলেকট্রনের প্রবাহ কিন্তু দেখো ঠিক তার উল্টো দিকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে যেদিকে ইলেকট্রন প্রবাহিত হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন বা দিক হবে তার অপোজিট। তাহলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ আমরা তখনই পাবো যখন যে কোনো ধরনের চার্জড পার্টিকেল বা আয়ন বা স্পেসিফিক্যালি মেটালসের ক্ষেত্রে ইলেকট্রন এদের ফ্লো হবে। তার মানে এরা স্ট্যাটিক থেকে মুভিং চার্জেসে কনভার্টেড হবে। যেভাবে পাইপের ভেতর দিয়ে জল যায় তেমনি সেভাবেই যে কোনো কন্ডাক্টিং ওয়্যার এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে স্ট্যাটিক চার্জ মানে চার্জেরা যখন স্থির থাকে তারা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বা একটা তড়িৎ ক্ষেত্র তার আশেপাশে তৈরি করে। এটা কেন? তার কারণ হচ্ছে এটাই স্ট্যাটিক চার্জের একটা প্রপার্টি। তো নিজের ধর্মের জন্যই কোনো একটা স্থির তড়িৎ আধান তার চারপাশে খানিকটা জায়গা জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। বাট যখনই চার্জ চলতে শুরু করবে বা মুভ করতে শুরু করবে, যখন আমরা কারেন্ট পাবো, সেই ক্ষেত্রে মুভিং চার্জেস প্রডিউস ইলেকট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ আ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দেম। তার মানে যখনই তড়িতাধান চলতে শুরু করবে তখন সেই তড়িতাধান তার চারদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সঙ্গে একটা চুম্বক ক্ষেত্রও তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে মুভিং চার্জের একটা প্রপার্টি। এবার প্রশ্ন হচ্ছে এর কারণ কি? কেন স্ট্যাটিক চার্জ শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে এবং ম্যাগনেটিক মুভিং চার্জ ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে? কারণটা আমরা ব্যাখ্যা করতে পারি থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, যেটা আমাদের নাম শুনেছি হয়তো, কিন্তু এখনো অবধি হয়তো সেরকমভাবে আমরা পড়ে উঠিনি। তো থিওরি অফ রিলেটিভিটিটা বুঝতে গেলে আমাদের আরেকটু বড় ক্লাসে উঠতে হবে। সো থিওরি অফ রিলেটিভিটির সাহায্যে কিন্তু এটা এক্সপ্লেন করা যায় যে মুভিং চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড থাকার সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তার কারণ বেসিক্যালি এরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিজম, এখান থেকেই এই দুটো ফিল্ডের উৎপত্তি হয়। তার মানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড কোথাও না কোথাও যুক্ত, যেটা আমরা আরেকটু বড় হলে খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা ইএম ওয়েভের কথা পড়ে এসেছি ক্লাস 9-এ, যখন সাউন্ড পড়েছিলাম তখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে একটা কথা পেয়েছিলাম।
তাহলে এই সমস্ত তরঙ্গদের ক্ষেত্রে কিন্তু তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দুটোই বলবৎ থাকে, এবং অবশ্যই দুটোর জন্য আলাদা আলাদা সূত্র আছে, কোনটা কিভাবে কাজ করবে সে সমস্ত অনেক বৃত্তান্ত আছে। কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অন্তত এই কথাটা আমরা শুনে এসেছি, তো কাজেই সেখানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের যে একটা কোএক্সিস্টেন্স থাকে বা একসঙ্গে তারা কি বলবো বিরাজ করে, সেটা আমাদের কিছুটা অন্তত ধারণা থাকা উচিত। আমাদের আপাতত এই কনসেপ্টগুলোই লাগবে, কিভাবে হয় সেই এক্সপ্লেনেশনটা এখন টোটালি আমরা বুঝবো না। স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, তার কারণ এই ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন থাকে সেটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট একটা টার্ম। তো স্ট্যাটিক চার্জেসের জন্য যেহেতু ভেলোসিটি 0, তাহলে ওই ভেলোসিটি ডিপেন্ডেন্ট চার্জটা তখন ভ্যানিশ হয়ে যায়। তো ফলত স্ট্যাটিক চার্জের জন্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের টার্মটাই থাকে। যখনই চার্জ মুভিং কন্ডিশনে আসে তখন ইলেকট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রসঙ্গ এসেই যায়। আপাতত আমরা এগুলোকে মুভিং চার্জের প্রপার্টি বলেই ধরে নেব। সো ওকে, এবার হচ্ছে তারের ভেতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেটা আমরা মাপবো কিভাবে। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার, বাট সে অ্যামমিটারে কিভাবে কারেন্ট মেজার করব তার ডেফিনেশন কি বলছে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, তার মানে একক সময় যতটা তড়িৎ আধান প্রবাহিত হবে তাকেই ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। জেনারেলি কারেন্টকে আই দিয়ে লেখা হয়, স্মল বা ক্যাপিটাল হোয়াট এভার ইট ইজ। তাহলে পরিবাহীর কতটা প্রস্থচ্ছেদ সেটা কিন্তু এই ডেফিনেশনের মধ্যে আসছে না, সেটা যখন আমরা আরেকটু এগোবো তখন ওই প্রস্থচ্ছেদটা কি কাজে লাগে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে বলছে যে এই যে যেমন পরিবাহীটা দেখিয়ে দিয়েছে প্রস্থচ্ছেদ হচ্ছে এর জায়গায় বি বা সি হলো, কারেন্টের ডেফিনেশন একই, যে একক সময়ে কতটা তড়িৎ তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি টি সময়ে মোট কিউ পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয় তাহলে আই বা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কিউ বাই টি। তাহলে কোনো পরিবাহীতে সময়ের সাপেক্ষে তড়িতাধান প্রবাহের এই যে হার, একে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 কুলম্ব পার সেকেন্ড। মানে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়েই যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার যদি বড় একক মনে হয়, তার ছোট আছে মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার 10⁻⁻6। আর সিজিএস এ তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো স্ট্যাট অ্যাম্পিয়ার এবং অ্যাব অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএসইউ, আর 1 অ্যাম্পিয়ার হচ্ছে 1/10 অ্যাব অ্যাম্পিয়ার বা ইএমইউ। আমরা যেহেতু চার্জের আধানের একক পড়ার সময় ইএসইউ ইএমইউ দুটোই পড়েছিলাম, কাজেই কারেন্টের জন্য দুটো সিজিএস ইউনিট। ওকে, নেক্সট আমাদের দুটো খুব সহজ অঙ্ক আছে। কি বলছে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রার মান হচ্ছে কিউ বাই টি, দ্যাট মিনস 30/5, সো 6 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে একটি তারের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 2 মিনিট ধরে চলেছে, তাহলে কত আধান, তার মানে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। এই রিলেশনটা আমরা দেখি, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, যেখানে টি ইন সেকেন্ড, এখানে টি বলেছে 2 মিনিট, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, তাহলে 4 × 120 দ্যাট ইজ 480 কুলম্ব। তাহলে 2 মিনিটে মোট 480 কুলম্ব তড়িৎ আধানের প্রবাহ সেখানে হয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকটায় আমরা মুভ করব বা পড়বো এখন, সেটা হচ্ছে ওহমস ল। বিজ্ঞানী ওহমের সূত্র কি সংক্রান্ত, কোনো পরিবাহী তারের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি, মানে একটা কেমন হলে আর একটা বাড়বে না কমবে বা কিভাবে তার উপর নির্ভর করবে, সেই সংক্রান্ত একটা সূত্র। কি বলেছে, পরিবাহী তারের দুই প্রান্তে বিভব পার্থক্য প্রযুক্ত হলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে।
যেমন জলের ক্ষেত্রে চাপের পরিবর্তন হলে পাইপের ভেতর দিয়ে জল যায়, ঠিক তেমনি ভাবে বলছে জার্মান বিজ্ঞানী জিএস ওহম 1826 খ্রিস্টাব্দে একাধিক পরীক্ষার সাহায্যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে যা পোটেনশিয়াল ডিফারেন্স বা যা ভোল্টেজ ডিফারেন্স সেটা, এবং পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, তার একটা সম্পর্ক উনি খুঁজে পান এবং সেটাকেই সূত্রের আকারে প্রকাশ করেন। সো স্টেটমেন্ট আমরা অলওয়েজ আনঅল্টার্ড রাখার চেষ্টা করব। কি বলেছে? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। অন্যান্য ভৌত অবস্থা বলতে এখানে যেটা বোঝায় মেনলি সেটা হচ্ছে যার ভেতর দিয়ে তড়িৎ যাচ্ছে সেটা গলে যাবে না বা কোনো কেমিক্যাল রিয়াকশন করবে না বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হবে না, ইত্যাদি ইত্যাদি। কারণ সেগুলো হলে ডাইরেক্টলি ওহমস ল তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি আমরা তড়িৎ প্রবাহ পাব। তাহলে একটা আর একটার সঙ্গে সমানুপাতিক সম্পর্কে যুক্ত, একটা বাড়লে আরেকটা বাড়বে। আমরা যত ভোল্টেজ ডিফারেন্স বেশি করতে পারবো, মানে 1 ভোল্ট করলে আমরা যতটা কারেন্ট পাবো, 2 ভোল্ট ডিফারেন্স হলে কারেন্টের ভ্যালু বাড়বে, 3 ভোল্ট ডিফারেন্স হলে কারেন্টের ভ্যালু আরও বাড়বে, প্রোভাইডেড আমাদের এই প্রাইমারি কন্ডিশনগুলো ঠিক থাকতে হবে। মানে যে পরিবাহী বলছি সেটা হঠাৎ করে পাল্টে ফেলা যাবে না, তার দৈর্ঘ্য প্রস্থ কিছু চেঞ্জ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার সেখানে থেকে যায়। আচ্ছা, পরিবাহী তার বা কন্ডাক্টিং ওয়্যার যে কোনো স্ট্রেট লাইন দিয়ে আঁকা যায়। আর এই যে আমরা তড়িতের সমস্ত কিছুই একটু সিম্বল দিয়ে বোঝানোর চেষ্টা করব, তার কারণে এত লিখে বোঝানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে ভি স্ট্যান্ডস ফর ভোল্টেজ, ভোল্টেজ অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে ভিএ, ভোল্টেজ অ্যাট দ্য পয়েন্ট বি, ভিবি। এই দুটো সেম হলে এর ভেতর দিয়ে কারেন্ট যাবে না। ভিএ শুড বি গ্রেটার দ্যান ভিবি, বা বড় হতে হবে ভিএ কে, যাতে কারেন্ট এই পাথে প্রবাহিত হতে পারে। তাহলে বলছে ভিএ গ্রেটার দ্যান ভিবি হলে এবির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, যেখানে প্রবাহ মাত্রার মান ধরে নিচ্ছে আই। তাহলে ভিএ মাইনাস ভিবি যদি ভি ধরে, ওহমের সূত্রের স্টেটমেন্ট অনুযায়ী এই পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, যেমন দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, মানে যে তারটা নেব সেই তারটাকে ইনট্যাক্ট থাকতে হবে, তাহলে আই ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে ভি যত বাড়বে আই এর মানও তত বাড়বে, বা উল্টোভাবে বলা যায় ভি ইজ প্রপোর্শনাল টু আই। এবার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাদের একটা লাগবে, প্রপোর্শনালিটি সাইনটাকে ইকুয়াল সাইনে কনভার্ট করতে গেলে। তাহলে ভি ইকুয়ালস টু কে আই, কে বলা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। যদি পরিবাহীর বিভব পার্থক্য ভি স্থির থাকে, তাহলে কে এর মান কম হলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে। এই রিলেশনটা থেকে বোঝাই যাচ্ছে এটাকে যদি ফিক্সড রাখি তাহলে কে ইন্টু আই, এই গুণফলটা ফিক্সড। তাহলে কে যত কমবে আই এর মান তত বাড়বে, বা উল্টোভাবে বলা যায় কে এর মান বেশি হলে আমরা কম তড়িৎ সেখানে পাবো বা তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে। সুতরাং কে হলো পরিবাহীর রোধ, যা তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়। যেরকম পাইপের ভেতর দিয়ে জল গেলে পাইপের ওয়াল বা দেওয়ালে ফ্রিকশনের জন্য জলের গতি বাধাপ্রাপ্ত হয়, ঠিক তেমনি ভাবেই পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়। তার মানে পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের এগেনস্টে ফোর্স অ্যাপ্লাই করা বা তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেওয়া। যেহেতু বাধা দিচ্ছে সেই জন্যই নাম হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। একে আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ প্রভৃতি অপরিবর্তিত থাকলে ধ্রুবকটির মানও অপরিবর্তিত থাকে। তাহলে তার পাল্টে ফেললে এই আর এর মান পাল্টে যাবে। সো কন্ডাক্টিং ওয়্যার এক সেম থাকলে তবেই ওহমস ল ভ্যালিড হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর বা আর ইন্টু আই, অর্থাৎ এটাই হলো
ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে গাণিতিক রূপটা খুব সহজ, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, আই হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট পাসিং থ্রু দ্য ওয়ার, আর আর হচ্ছে সেই তারের রোধের মান। অতএব বিভব পার্থক্য সমান হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তাহলে ওহমস ল এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস কাজে লাগে, একটা হচ্ছে অ্যামমিটার কারেন্ট মাপার যন্ত্র, আর একটা হচ্ছে ভোল্টমিটার ভোল্টেজ মাপার যন্ত্র। আমাদের ল্যাবে গেলে এইরকম ধরনের ভোল্টমিটার অ্যামমিটার পাওয়া যায়। লাল বাটনটা হচ্ছে পজিটিভ এন্ড আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ এন্ড। অ্যামমিটারে এ লেখা থাকে, ভোল্টমিটারে ভি লেখা থাকে। এবার হচ্ছে আমরা যদি ওহমস ল অনুযায়ী ভোল্টেজ কারেন্ট মাপতে চাই, আমাদের সার্কিট ডায়াগ্রামটা মোটামুটি এরকম দেখতে হয়। সার্কিট ডায়াগ্রামে সবসময় আমরা সিম্বল ইউজ করি। এটা হচ্ছে একটা ব্যাটারির সিম্বল, যেটা সোর্স, যার ভোল্টেজ আমরা ভি ধরে নেব। পজিটিভ এন্ড থেকে কারেন্ট যাওয়া শুরু করবে, তাহলে কারেন্টটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করব। আর যে কন্ডাক্টিং ওয়্যার বা রোধের এগেনস্টে আমরা এই ওহমস লকে রিপ্রেজেন্ট করব, তাকে জেনারেলি এরকম সিম্বল দিয়ে লেখা হয় তো আর দিয়ে। তাহলে ভি হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, আর হচ্ছে রেজিস্ট্যান্স বা লোড অনেক সময় বলা হয়, এগুলো হচ্ছে সার্কিটের টার্ম, আর কারেন্ট হচ্ছে আই। তাহলে আমাদের এখানে আমরা পেয়েছি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তার মানে এটা যত বেশি হবে, এই তারটা যদি সেম থাকে তাহলে এটার মান বাড়বে, আর এটা কম হলে তারটা সেম থাকা অবস্থায় এটার মান কমবে। এটার যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা ভাবি, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি কারেন্টকে, আর এক্স অ্যাক্সিসে প্লট করেছি ভোল্টেজকে। তাহলে আমরা ভি ইকুয়ালস টু আই আর এর রিপ্রেজেন্টেশন হিসেবে অরিজিন বা মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, কাজেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবসময়ই একটা স্ট্রেট লাইন। এখানে দেখতেই পাচ্ছি, যদি আই ইকুয়ালস টু 0 পুট করি তাহলে 0 ইন্টু আর মানে 0 আসবে। তাহলে অবভিয়াসলি এই স্ট্রেট লাইনটা পাসিং থ্রু 0 0 বা মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। কাদের জন্য? যারা ওহমের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা সাধারণত বলি ওহমিক কন্ডাক্টর বা ওহমিক পরিবাহী। তাহলে তাদের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন আমরা পাবো আইভি গ্রাফ থেকে, যেটা মূল বিন্দুগামী হবে। ওকে, তাহলে রেজিস্ট্যান্স বা রোধের ধারণা আমরা ওহমের সূত্র থেকে কিভাবে ডিফাইন করব? আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে রোধের সংজ্ঞা কিভাবে দেব? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভি এবং ওর মধ্যেকার তড়িৎ প্রবাহ মাত্রার আই, এই দুটোর অনুপাতকে মানে ভি বাই আই কে রোধ বলে, যার একক হচ্ছে ওহম, মানে সায়েন্টিস্টের নামে এটা হচ্ছে ওহমের সিম্বল। তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে 1 ওহম হতে গেলে 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার হতে হবে। তাহলে 1 ওহম রেজিস্ট্যান্সের ডেফিনিশন হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এবং তার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। যদি আরো বড় একক চাই তাহলে কিলো ওহম মানে 10 টু কিউব মানে 1000, মেগা ওহম 10 টু দ্য পাওয়ার 6, মিলি ওহমও হতে পারে 10 টু দ্য পাওয়ার -3, সেটা রোধের ছোট ওহম হবে। মাইক্রো ওহম হতে পারে, সেটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার -6। মিউ এটা হচ্ছে মাইক্রোর সিম্বল, আর এটা হচ্ছে ওহমের সিম্বল। আচ্ছা, নেক্সট টার্ম দিয়েছে ওহমিক পরিবাহী। তার মানে ওহমের সূত্র মেনে চলে না এমনও কিছু ম্যাটেরিয়াল আছে যাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু আপাতত আমরা তাদের কথা বলছি যারা ওহমের সূত্র মেনে চলে। তাহলে যেসব পদার্থ তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্যের বিস্তীর্ণ পাল্লার মধ্যে, মানে একটা ওয়াইড ভ্যারাইটি অফ রেঞ্জের ভেতরে ওহমের সূত্র মেনে চলে, তাদের আমরা ওহমীয় পরিবাহী বলি। উদাহরণ হচ্ছে ধাতু, মানে আমাদের কাছে যে কোনো তড়িৎ পরিবাহী তার যেগুলো, সেগুলো এবং অন্যান্য কিছু পদার্থ। তাহলে এদের ক্ষেত্রে
আই ভার্সেস ভি যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে কারেন্ট বা আইকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নেব, যেহেতু এটা ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি। ভি কে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নেব, কারণ ভি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আই উইল ডিপেন্ড অন ভি। ওহমের সূত্রের তাই বক্তব্য যে এটা বেশি হলে এটা বেশি হবে, এটা কম হলে এটা কম হবে। সো আমরা একটা স্ট্রেট লাইন পাবো থ্রু অরিজিন বা মূল বিন্দু দিয়ে যেটা যাবে। তাহলে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। এখান থেকে আর মাপবো কি করে? আর ইকুয়ালস টু আমরা যেহেতু দেখেছি ভি বাই আই, তাহলে ভি হচ্ছে এ থেকে সি এই পয়েন্টটার রেসপেক্টে, আর আই হচ্ছে বি থেকে সি। তাহলে এসি বাই বিসি এটা হচ্ছে পরিবাহীর রোধ। তাহলে ওহমের সূত্র যারা মানে না, সেই সমস্ত পদার্থ যারা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ওহমের সূত্র মেনে চলে না, তাদের নন ওহমিক বা অওহমীয় পরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে সব সেমিকন্ডাক্টরস। এরা কেউ চাইল্ড ল্যাংমুরস ল বা অন্যান্য কোনো সূত্র মেনে চলে। তো সেই সমস্ত সূত্র আমরা বড় হলে পড়ব। আপাতত এটুকু মনে রাখি যে এরা ওহমের সূত্র মানে এত সহজ সরল রিলেশন এদের আইভির মধ্যে নেই। আই এবং ভি এর মধ্যে রিলেশনটা একটু অন্যরকম। বা নিম্নচাপে রাখা গ্যাসের মধ্যে দিয়ে যখন তড়িৎক্ষরণ হয়, সে সমস্ত ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে আমরা ডিফাইন করব, কাকে বলবো, তার ইউনিট কি, সেই সংক্রান্ত দুটো ছোট্ট প্রবলেম, আর ওহমের সূত্র স্টেটমেন্ট কি, সেখান থেকে কিভাবে আমরা আর কে ডিফাইন করতে পারি, এবং ওহমিক কন্ডাক্টর বা নন ওহমিক কন্ডাক্টর কাকে বলে। নেক্সট ক্লাসে আমরা ওহমস ল এর ওপর দু একটা ছোট্ট অঙ্ক দেখব, দেখে পরবর্তী পর্যায়ের আবার পড়া শুরু করব। থ্যাংক ইউ।